হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। আজকে আমরা আরও একটা নতুন সেশন নিয়ে এসেছি তোমাদের সকলের জন্য। তো প্রতিদিন আমাদের প্রতি মুহূর্তে নানান টেকনিক্যাল কোয়ারিজ থাকে। তো তার ভিতরে একটা টেকনিক্যাল কোয়ারিজ রিসেন্টলি আমার কিছু ফ্রেন্ডদের ভিতরে এসেছে এবং তারা এই নিয়ে পর একটা আলোচনা চাইছিল। তো সেটা হচ্ছে মানে আজকের ডিসকাশন যে জিনিসটা নিয়ে হবে সেই জিনিসটাই হচ্ছে যে কি ক্যাপিলারিটি এবং সেখান থেকে স্লেকিং অফ ক্লে এবং এর সাথেই হচ্ছে বাল্কিং অফ স্যান্ড, আবার এর সাথেই হচ্ছে ফ্রস্ট অ্যাকশন, অন সয়েল। আবার এর সাথেই আবার একটা কথা আসছে, সেটা হচ্ছে সোয়েলিং অফ সয়েল। তো এই সমস্ত জিনিসপত্রগুলোর একটা জিস্ট দেওয়ার চেষ্টা করব এবং প্রতিটা জিনিসের আলাদা আলাদা করে একটু কনসেপ্ট একটু ডিপে যেয়ে পরে জানার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা একটু লেন্দি হবে, আমি চেষ্টা করব যতটা শর্টে করা যায়, চেষ্টা অবশ্যই করব, বাট একটু লেন্দি হবে, তোমাদেরকে একটু শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে হবে। আর তোমরা তো চ্যানেলটাকে সাপোর্ট করছো, তোমরা জানো। এবং এই রিসেন্টলি কালকেই আমি আমার যে চ্যানেল রয়েছে প্রেপ উইথ মি, সেখানে আমরা 500+ সাবস্ক্রাইবার ক্রস করেছি, যেটা একটা আমার জন্য তো একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। কারণ এই ছোট ছোট জিনিসপত্র তৈরি করা থেকে ধীরে 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 500+ সাবস্ক্রাইবার হওয়া, মানে সেটা অবশ্যই একটা আমার কাছে বড় অ্যাচিভমেন্ট। তো আমি এই সমস্ত সাবস্ক্রাইবারদেরকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই। এবং যারা এখান থেকে কিছুটা হলেও হেল্প পাচ্ছ, মিনিমাম হেল্প পাচ্ছ, তো তাদের সকলকে আমি থ্যাংক ইউ বলতে চাই। চ্যানেলটাকে গ্রো করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। চ্যানেলটা যেন আরও গ্রো করে, আরও তোমাদের কাছে আমি কন্টেন্ট নিয়ে আসতে পারি, ফ্রিতে তোমাদেরকে সমস্ত জিনিসপত্র আরও বেটার করে জানাতে পারি, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি তোমাদেরকে। অনেকে আছে যারা হয়তো ছোট, তাদেরকে আমি পড়াতে পারি। তো সেই সমস্ত জায়গাগুলোকে যেন আমি আরও ফিউচারে একটা বড় গ্রোথের জায়গায় নিয়ে যেতে পারি। তো সেই জন্য তোমরা হেল্প করতে থাকো আর তোমরা পাশে থাকবে, এটুকু আমার বিশ্বাস রয়েছে। যাই হোক, বেশি এদিকের ওদিকের কথা না বলে আমরা চলে আসি ডাইরেক্ট আজকের বিষয়ে। ওকে, আজকের বিষয় যেটা প্রথম আসছে সেটা হচ্ছে হোয়াট ইজ ক্যাপিলারিটি, বা ক্যাপিলারিটি ব্যাপারটা কীভাবে কাজ করে সয়েলের ভিতরে। তো আজকে আমরা প্রথমে সেই জিনিসটা সম্পর্কে জানব। তো যদি আমরা ইরিগেশন ভাবি বা সয়েল ভাবি, যাই ভাবি না কেন, সেই সমস্ত ক্ষেত্রে আমরা জানি যে আমরা দেখেছি যদি এটা একটা এটা তো এরকম হবে না, যদি এটা একটা গ্রাউন্ড লেভেল হয়, যদি এটা একটা গ্রাউন্ড লেভেল হয়, এবারে এখানে যদি গাছ থাকে তাহলে এর একটা রুট জোন থাকবে, এটাকে আমরা বলে থাকি রুট জোন। তার নিচের পোর্শন যেটা থাকবে সেটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট জোন, এবং তারপরেই থাকে স্যাচুরেশন জোন, এবং তার ঠিক এই এন্ডেই থাকে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবিল। তো এক্ষেত্রে শুধুমাত্র থাকে S=1, বাকি সমস্ত ক্ষেত্রে S=<1। এই দুটো ক্ষেত্রে S<1, এবং শুধুমাত্র এই স্যাচুরেশন যে জোনটা থাকে, এই স্যাচুরেশন জোনে শুধুমাত্র এসটা কী হয়, স্যাচুরেশনটা 1 হয়। এবারে চলে আসি যে এই সমস্ত জায়গাতে গাছ যে রুট জোনের যে জলটা অ্যাকচুয়ালি গ্রহণ করে, সেটা শুধুমাত্র এই ক্যাপিলারিটির জলটাই কিন্তু ওরা গ্রহণ করে থাকে মাটি থেকে। তো এখানে যে ক্যাপিলারিটি হয়, তো কি হচ্ছে যে যখন সয়েলের ভিতরে দুটো
ভয়েড থাকছে, সয়েল পার্টিকেলের ভিতরে যখন ভয়েড থাকছে, সেই জায়গাতে একটা কী হচ্ছে, একটা টেনশন তৈরি হচ্ছে, এবং সেই পর্যায়ে যে জলটা রয়েছে সেটা কি হচ্ছে, এই সয়েল কণা বরাবর উপরের দিকে উঠে যাওয়ার একটা টেন্ডেন্সি শো করছে ডিউ টু সারফেস টেনশন, এবং উপরে চলে যেয়ে পরে তারা এখানে একটা ক্যাপিলারি টেনশন তৈরি করছে। এবং যেক্ষেত্রে কোহেশন রয়েছে সেক্ষেত্রে তো ক্লে সয়েল কোহেশন সেটা তো রয়েছে, যেক্ষেত্রে কোহেশন নেই সেই সমস্ত ক্ষেত্রে কী করছে, অ্যাপারেন্ট কোহেশন তৈরি করছে, অ্যাপারেন্ট কোহেশন তৈরি করছে। এবারে এগুলোর টার্মের আমি বিস্তারিত আসবো একটু পরে, কিন্তু তার আগে আমরা এই জিনিসটাকে জেনে নিই যে এটা তৈরি করছে, যার ফলে জল কি হচ্ছে, ঠিক উপরের দিকে চলে যাচ্ছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এই উপরের দিকে যাওয়ার জন্য, এই ক্যাপিলারি রাইজের জন্য দুটো যে কণা রয়েছে সেই দুটো কণা এই ওয়াটারের টেনশনের ফলে পরস্পর একই দিকে নিজের কাছে আসার চেষ্টা করছে। এখানে টেনশন হচ্ছে আর এখানে কিন্তু কম্প্রেশন তৈরি হচ্ছে, যার ফলে কি হচ্ছে, একে আমরা কিন্তু এই জন্য নেগেটিভ পোর ওয়াটার প্রেসার বলে থাকি, ক্যাপিলারি প্রেসারকে নেগেটিভ পোর ওয়াটার প্রেসার বলে থাকি। এতে কি হচ্ছে, এফেক্টিভ স্ট্রেস সেটা কিন্তু এফেক্টিভ স্ট্রেসটা কিন্তু বাড়ছে এই ক্যাপিলারি রাইজের জন্য। তাহলে রাইজ হচ্ছে উপরের দিকে, এবং টেনশনের জন্য কি হচ্ছে, আশেপাশের যে কণা দুটো রয়েছে তারা কিন্তু পরস্পর কম্প্রেশনে যাচ্ছে, যার ফলে তারা আরও কাছে সরে আসছে এবং এফেক্টিভ স্ট্রেসটাকে বাড়িয়ে দিচ্ছে। ক্যাপিলারি রাইজের একটা সূত্র আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে HC ইজ ইকুয়ালস টু হচ্ছে 4TS সারফেস টেনশন ইন্টু কস আলফা ডিভাইডেড বাই গামা ডাব্লিউ ইন্টু ডি। এই যে ডিটাই হচ্ছে কিন্তু একটা ভয়েডের, একটা সয়েলের ভিতরে একটা ভয়েডের যে ভয়েডের সাইজটাই হচ্ছে এখানে ডি। এটাকে যখন আমরা একটা ক্যাপিলারি টিউব ইউজ করব তখন সেক্ষেত্রে ক্যাপিলারি টিউব সেটা হবে ডি, বুঝতেই পারছো তোমরা। এবারে ডি যত এখানে বাড়ছে তত কিন্তু আমার কি হচ্ছে, HCটা কমতে থাকবে, কারণ এটা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে যত ভয়েডের ডায়া বাড়বে মানেই ভয়েড বাড়বে, ভয়েডের সাইজ বাড়বে, সেক্ষেত্রে কি হবে, ক্যাপিলারি দেখতে পাওয়া যাবে না, বা ক্যাপিলারি অ্যাকশন দেখতে পাওয়া যাবে না, বা যদি দেখতে পাওয়া যায় সেখানেও ক্যাপিলারি রাইজ প্রচণ্ড কম হবে। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি, যদি আমরা গ্র্যাভেল দেখি, তো গ্র্যাভেল থেকে যদি আমরা নিচের দিকে যাই, স্যান্ড, সিল্ট, ক্লে, তাহলে আমরা কি দেখব, যত আমি নিচের দিকে যাচ্ছি তত কিন্তু এর ভয়েড সাইজটা কমে যাচ্ছে, ভয়েড সাইজ কিন্তু ডিক্রিজিং। কিন্তু ক্লেতে ক্যাপিলারি কিন্তু সব থেকে বেশি, ক্যাপিলারি রাইজ সব থেকে বেশি, এটা 10 to 30 মিটার অবধি হতে পারে। গ্র্যাভেলে কিন্তু সেখানে অনলি 0.02 থেকে 0.1 মিটার অবধি হতে পারে। তাহলে কি আমরা বুঝতে পারলাম যে এখানে কিন্তু ক্যাপিলারি রাইজটা আমার বেড়ে যাবে যত আমার পার্টিকেল সাইজ ছোট হচ্ছে আর ভয়েড সাইজটা বেড়ে যাচ্ছে। এই উল্টো বললাম, সরি, পার্টিকেল সাইজটাও কমছে, ভয়েড সাইজটাও কমছে। তখন কি হচ্ছে, আমার ভয়েড সাইজ যেহেতু কমছে, ডি যত আমার বাড়ছে, তার মানে ডি কমছে, ক্যাপিলারি সাইজ কমছে, তখন কি হচ্ছে, আমার HCটা কিন্তু বাড়ছে। তার মানেই হচ্ছে যে এই জায়গাতে যত আমার আমার যে ভয়েড যে রেশিওটা রয়েছে, বা আমার ভয়েডের সাইজটা যেটা রয়েছে, সেই ভয়েডের সাইজ যত আমার ছোট হবে তত আমার কি হবে, ক্যাপিলারি রাইজটা কিন্তু বাড়বে, তত ক্যাপিলারি অ্যাকশন সেটা শো করবে।
এটা কিন্তু আমাদেরকে এটা জেনে নিতে হবে। এবারে আমরা একটা ডায়াগ্রাম দেখে নিই, ডায়াগ্রাম দেখলে সেটা আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেরকম একটা যদি ক্যাপিলারি টিউব রাখা হয় কোনো একটা জায়গাতে এবং এখানে গ্রাউন্ড ওয়াটার টেবিল বা ওয়াটার টেবিল এখানে যদি আমরা ধরে নিই যে এখানে একটা ওয়াটার টেবিল রয়েছে, তাহলে এর উপরে যে জলটা আমার থাকবে, এর উপরে যে জলটা আমার থাকবে সেটা কিন্তু থাকবে হচ্ছে ইন টেনশন, সেটা কিন্তু থাকবে ইন টেনশন। আর এই ওয়াটার টেবিলের নিচে যে জলটা থাকবে সেটা থাকবে ইন কম্প্রেশন। কি থাকবে? ইন কম্প্রেশন থাকবে। তাহলে যদি এটাকে যদি আমি এইচ হাইট ধরি তাহলে এক্ষেত্রে হবে কিন্তু গামা ডাব্লু ইন্টু এইচ। আর যদি আমি এটাকে এইচ সি ধরে নিই, ক্যাপিলারি রাইজটাকে যদি আমি এইচ সি ধরি তাহলে এটা হয়ে যাবে গামা ডাব্লু এইচ সি। এবারে এইটা হবে কিন্তু সবসময় টেনশন আর এটা হবে সবসময় কম্প্রেশন। এই এরিয়াটা সবসময় হবে হচ্ছে ইন টেনশন আর এই এরিয়াটা সবসময় হবে হচ্ছে ইন কম্প্রেশন। এটা কিন্তু আমি ওয়াটারের কথা বলছি, ঠিক আছে? ওকে, এবারে এখানে এই গামা ডাব্লু এইচ সি, গামা ডাব্লু এইচটা এলো কীভাবে? আমরা যদি ধরে নিই যে পি যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে ডাব্লু ডাব্লু বাই এ ডাব্লু। তাহলে ডাব্লু ডাব্লু এখানে কত হবে? গামা ডাব্লু ইন্টু এ ডাব্লু ইন্টু এইচ সি। আর নিচে যদি এ ডাব্লু থাকে তাহলে সেটা কেটে যেয়ে পরে যেটা আসবে সেটা গামা ডাব্লু এইচ সি এখানে আসবে। তাহলে দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম হেয়ার। ওকে, ব্যাস এটুকুই আমাদের এখানে জানার দরকার ছিল। এবারে আমরা যে কনসেপ্টটা নিয়ে উপরে অলরেডি একবার কথা বললাম, আমি আরেকবার সেই জায়গাটায় আসতে চাই। সেটা হচ্ছে যদি দুটো পার্টিকেল থাকে এবং দুটো পার্টিকেল যদি টেনশনে, ওয়াটার টেনশনে যাচ্ছে, উপরে যাচ্ছে, ওয়াটার এখানে টেনশনে উপরে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে? এদের ভিতরে একটা কম্প্রেশন ফোর্সের তৈরি হচ্ছে, এখানে এদের ভিতরে একটা কম্প্রেশন ফোর্স তৈরি হচ্ছে এবং মলিকুল দুটো বা পার্টিকেল দুটো কিন্তু তাদের পরস্পরের কাছে আসার চেষ্টা করছে। এখানে কম্প্রেশন দেখা দিচ্ছে এবং এখানে টেনশন দেখা দিচ্ছে ওয়াটারে। এই যে কম্প্রেশনটা, যার জন্য দুটো পার্টিকেল পরস্পরের কাছে আসছে, এই জিনিসটাকে বলে হচ্ছে অ্যাপারেন্ট কোহেশন। সয়েলের ক্ষেত্রে, যে ক্ষেত্রে আমরা ক্লে পাচ্ছি, ক্লের তো একটা নিজস্ব কোহেশন আছেই, বাট যে সমস্ত পার্টিকেল যাদের কোনো রকম কোনো কোহেশন নেই, যেমন স্যান্ড বা একটু কোর্সার স্যান্ড, সেই সমস্ত ক্ষেত্রে কাজ করে হচ্ছে এই অ্যাপারেন্ট কোহেশন। এবারে আমরা ডাইরেক্টলি টার্মে চলে আসি, হোয়াট ইজ স্লেকিং অফ ক্লে। আগে বাংলায় বলি, তারপরে সেটাকে ইংরেজিতে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, ধরে নাও আমরা কি করলাম, কিছু ওভেন ড্রাই ক্লে নিলাম, ওভেন ড্রাই ক্লে নিলাম। ওভেন ড্রাই ক্লে নেওয়ার পরে তাকে সাডেনলি আমরা কি করলাম, ওয়াটারে ইমার্স করে দিলাম, তাকে সাডেনলি ওয়াটারে ইমার্স করে দিলাম। তাহলে দেখা যাবে যে এই যে ক্লে পার্টিকেলটা ছিল সেটা কি হয়ে গেছে? ডিসইন্টিগ্রেট হয়ে গেছে, সেটা ডিসইন্টিগ্রেট হয়ে গেছে এবং সফট ওয়েট মাসে ডিসইন্টিগ্রেট হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে, এক্সপ্লোড হয়ে গেছে। এটাকেই বলে হচ্ছে স্লেকিং অফ ক্লে, স্লেকিং অফ ক্লে। এবার আসি আমরা ইংরেজিতে একটু টার্ম ওয়াইজ আসি। When an oven dry clay is immersed suddenly in the water, then it disintegrate into soft wet mass. Then it disintegrate into soft wet mass. This process is known as slaking of clay. During slaking, water is suddenly filled into the void and result in effect similar to explosion, disintegration. তাহলে কি হলো, যে শুকনো ছিল একদম আমার ক্লে মাছটা, তাতে হঠাৎ করে আমি এখানে জল দিলাম। ক্লের ক্ষেত্রে সাইজ অফ ভয়েডটা কি? খুব কম, সাইজ অফ ভয়েড কম। এখানে যখনই আমি জল দিলাম এতে কি হলো, আমার এইচসি বেড়ে গেল, আমার ক্যাপিলারি টেনশন বেড়ে গেল এবং কি হলো, স্লেকিং হলো, এক্সপ্লোড হয়ে গেল, এক্সপ্লোড হয়ে গেল এবং ছন্নভিন্ন হয়ে গেল। এটাকেই বলছে স্লেকিং অফ ক্লে। এটা কিন্তু একটা শুকনো ওভেন ড্রাই স্যাম্পেলেই শুধুমাত্র পসিবল, কারণ এতে যদি ময়েশ্চার আগের থেকে প্রেজেন্ট হয় তাহলে কি হবে? না, সেটা হবে না। তাহলে আমি ওভেন ড্রাই স্যাম্পেল নিয়ে তারপরে সাডেনলি তাতে যখন ওয়াটার আমি দিচ্ছি, ইমার্স করছি, তখন সেটা কি হচ্ছে, এক্সপ্লোড হয়ে পড়ে, ওয়েট মাসগুলো আলাদা আলাদা হয়ে ছড়িয়ে পড়ছে, তাকে বলা হচ্ছে ডিসইন্টিগ্রেট হয়ে ছড়িয়ে পড়ছে, তাকে আমরা বলছি স্লেকিং অফ ক্লে। এটা শুধুমাত্র ক্লেই পসিবল,
স্যান্ডে পসিবল নয় কেন, এটা যদি প্রশ্ন হয়, তাহলে স্যান্ডে পসিবল নয় এই কারণে, কারণ স্যান্ডের ক্ষেত্রে ভয়েড যে সাইজটা সেটা কিন্তু ক্লের থেকে বেশি, তাই এখানে ওয়াটার অ্যাকুমুলেট করার পাওয়ার কিন্তু বেশি। তাই যতটা জল আমি ওয়াটার অ্যাকুমুলেট ওখানে আমি করব, সেটা যেতে যেতে বা সময় যেটা লাগবে তাতে কিন্তু ক্যাপিলারি টেনশনটা বাড়তে টাইম লাগবে, তাই ইমিডিয়েটলি এক্সপ্লোড হয়ে যাওয়ার চান্সেস অনেক কম। ওকে, এরপরের প্রশ্নে আসি, যেটা হচ্ছে বাল্কিং অফ স্যান্ড। এটা গেল ক্লে, এবারে আসছে বাল্কিং অফ স্যান্ড। বাল্কিং অফ স্যান্ড হচ্ছে ডিউ টু ক্যাপিলারিটি, যেহেতু ক্যাপিলারিটি আমাদের হয়েছে, ক্যাপিলারিটির জন্য কি হচ্ছে, ক্যাপিলারিটির জন্য কি হবে, সেখানে একটা ক্যাপিলারি টেনশন কাজ করবে। ক্যাপিলারি টেনশন যখন সেখানে কাজ করবে, তার সাথে যেটা কাজ করবে সেটা হচ্ছে অ্যাপারেন্ট কোহেশন, যেটা নিয়ে আমরা একটু আগেই বললাম যে ক্যাপিলারি টেনশনের জন্য অ্যাপারেন্ট কোহেশন কাজ করবে। এই যে অ্যাপারেন্ট কোহেশন, এই অ্যাপারেন্ট কোহেশন কী করবে, একটা হানিকম স্ট্রাকচার তৈরি করবে, একটা হানিকম স্ট্রাকচার তৈরি করবে, যার ভিতরে কি থাকবে, যার ভিতরে লার্জ ভয়েডস থাকবে, কি সেখানে সেই ভয়েডসে কি থাকবে, ওয়াটার থাকবে, এবং এই যে সারফেস ওয়াটারটা, সেই সারফেস ওয়াটারটাই কিন্তু কি করবে, এই বড় একটা এনট্র্যাপড হানিকম স্ট্রাকচার তৈরি করবে, এনট্র্যাপড ওয়াটারের একটা হানিকম স্ট্রাকচার তৈরি করবে বাই কন্ট্যাক্ট ময়েশ্চার। আমরা যখনই এই ময়েশ্চার কন্টেন্টটাকে বাড়াতে থাকবো, কোনো একটা স্যান্ডের ক্ষেত্রে যখন ময়েশ্চার কন্টেন্ট বাড়াতে থাকবো, এতে কি হবে, রেডিয়াস অফ মেনিসকাসের যে রেডিয়াসটা রয়েছে সেটা ধীরে 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 বাড়তে থাকবে, ফলে এইচসি কমতে থাকবে, সারফেস টেনশন কমতে থাকবে, এবং অ্যাপারেন্ট কোহেশন কমতে থাকবে, যার ফলে কি হবে, ভলিউমটাও কিন্তু একটা নির্দিষ্ট লেভেলের পর যে কমে যাবে। তাহলে আমরা বলতে পারি যে হোয়েন এ ড্রাই স্যান্ড ইজ স্লাইটলি moistened or loosely damp, its volume increases significantly. When the water content is almost 4 to 6%, it is due to the apparent cohesion which hold the solids together to form cluster and enclose large volume of water voids between them. It is caused of thin film of water which is strongly attached to the solid particles, and that is the contact moisture. This phenomena at 4 to 6% moisture content in sand is called bulking of sand, at which volume occupied by the sand is maximum. It is 30%, nearly about 30% for the fine sand. এবারে এখানে প্রশ্ন আসছে, যেটা যে আমি একটা যদি এর গ্রাফ আঁকি, কীরকম একটা গ্রাফ আঁকবো, আমি দেখব যে এখানে আমি দিলাম হচ্ছে ওয়াই অ্যাক্সিসে আমি দিচ্ছি যে পার্সেন্টেজ অফ ভলিউম চেঞ্জ, এবং এখানে আমি দিচ্ছি ময়েশ্চার কন্টেন্ট বা ওয়াটার কন্টেন্ট, যেটাই তুমি বলবে। তো এক্ষেত্রে প্রথমে একটা এরকম কার্ভ হবে, তারপরে এরকম একটা কার্ভ হবে, তারপরে এরকম একটা কার্ভ হবে। ভলিউম চেঞ্জ আলটিমেটলি এখানে সবাই জিরোতে এসেই কিন্তু শেষ হচ্ছে, কিন্তু ময়েশ্চার কারেকশান যেটা থাকবে সেটা এখানে একটু আমি ভুল এঁকেছি ছবিটা, এখানে এই হায়েস্ট পিকটা কিন্তু মোটামুটি এই 4 to 6%-এ কিন্তু হায়েস্ট পিকটা দেখতে পাওয়া যাবে, 4 to 6%-এ কিন্তু এই হায়েস্ট পিকটা লক্ষ্য করা যাবে। দিস ইজ 4 to 6%, এই হায়েস্ট পিকটা এখানে লক্ষ্য করা যাবে। তো বুঝতেই পারছো তোমরা, যত ফাইন স্যান্ড হবে সেক্ষেত্রে ভলিউম চেঞ্জটা তত বেশি হবে, দেন এটা মিডিয়াম স্যান্ডের ক্ষেত্রে হবে, দেন লাস্ট যেটা আসবে সেটা হবে কোর্স স্যান্ডের ক্ষেত্রে। এবারে এই প্রশ্নটা করতে পারে তোমাকে যে কোর্স স্যান্ডে সবথেকে কম ভলিউম চেঞ্জ কেন দেখায়, ফাইন স্যান্ডে সবথেকে বেশি কেন দেখায়, এই প্রশ্নটা তোমাকে করতেই পারে। আবার সেই একই জিনিস এসে দাঁড়াচ্ছে যে যেহেতু ফাইন স্যান্ডের ক্ষেত্রে ভয়েডের সাইজগুলো ছোটো, ভয়েডের সাইজ ছোটো হলে পরে কী হবে, সেই ক্ষেত্রে সিটিটা সবথেকে বেশি হবে। হোয়াট ইজ সিটি? সিটি ইজ ক্যাপিলারি টেনশন বেশি হবে, যার ফলে সেখানে ভলিউম ইনক্রিজ করার চান্সেস বেশি থাকবে, অ্যাপারেন্ট কোহেশন সেখানে বেশি হবে, অ্যাপারেন্ট কোহেশন বেশি হলে সেখানে ভলিউম ইনক্রিজ করার চান্সও বেশি হবে। তাই ফাইন স্যান্ডে আমরা
বাল্কিং অফ স্যান্ডটা সব থেকে ম্যাক্সিমাম দেখতে পাই, মিডিয়াম স্যান্ডে তার থেকে কম, এবং কোর্সা স্যান্ডের ক্ষেত্রে সব থেকে কম আমরা এখানে এই জিনিসটা কিন্তু পেয়ে থাকি। তাহলে আমরা মোটামুটি 2-3টা জিনিস আলোচনা করে যেটুকু বুঝলাম তাতে হচ্ছে যে ক্যাপিলারিটির একটা কনসেপ্ট আমরা পেলাম, স্লেকিং অফ ক্লের একটা কন্টেন্ট পেলাম, আর বাল্কিং অফ স্যান্ডেরও একটা কনসেপ্ট আমরা পেলাম। নেক্সট যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ফ্রস্ট অ্যাকশন অন সয়েল। একটা সয়েলের উপর ফ্রস্ট অ্যাকশনে কী প্রবলেম হতে পারে বা কী জিনিস হতে পারে। তো একটা সয়েল রয়েছে, কোনো একটা এরিয়ার কোনো একটা সয়েল রয়েছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ক্যাপিলারি অ্যাকশনের জন্য যে জলগুলো উঠেছিল সেটা কি হয়েছে, ফ্রিজিং টেম্পারেচারে চলে যাওয়ার জন্য, ওয়েদারে অ্যাটমসফিয়ার ফ্রিজিং টেম্পারেচারে চলে যাওয়ার জন্য, ফ্রিজিং অ্যান্ড থয়িংয়ের জন্য জেনারেলি হয়ে থাকে ফ্রস্ট অ্যাকশন। তো ফ্রিজিং টেম্পারেচারে চলে যাওয়ার জন্য কি হয়েছে, সেখানের এই যে ক্যাপিলারি ওয়াটারগুলো সেগুলো সেখানে আইস হয়ে গেছে। আইস হয়ে যাওয়ার জন্য সেই অঞ্চলের যে মাটিটা ছিল সেটা কি হয়েছে, হিভ হয়ে গেছে, কারণ ওয়াটারের থেকে আইসের ভলিউম বেশি, যার জন্য কি হয়েছে, এটা হিভ হয়ে গেছে। এবং এই জিনিসটাকে বা এই যে ফেনোমেনাটা বা এই যে ঘটনাটা ঘটছে এটাকেই জেনারেলি বলা হয়ে থাকে ফ্রস্ট হিভ। এটা কি করে, রাইজ দ্য গ্রাউন্ড লেভেল, ভলিউম মে ইনক্রিজ ডিউ টু ফ্রিজিং অ্যান্ড ইট রাইজ দ্য গ্রাউন্ড লেভেল, অ্যান্ড টোটাল অ্যাকশনটাই ফ্রিজিং অ্যান্ড থয়িং অ্যাকশনটাই জন্যই হচ্ছে এই ফ্রস্ট অ্যাকশন আসছে। এবারে যখন এই ফ্রিজিং টেম্পারেচারটা আবার কমে যাচ্ছে, ফ্রিজিং টেম্পারেচারটা থাকছে না, টেম্পারেচার বেড়ে গেছে, ফ্রিজিং টেম্পারেচার আর নেই, তখন কি হচ্ছে, এখানে যে হিপটা হয়েছিল সেখান থেকে এটা জল হয়ে যাচ্ছে, যার ফলে এই জায়গাটা ধীরে 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 আয়তনটা আমার কমে যাচ্ছে, এই জায়গার যে আয়তনটা রয়েছে, ভলিউমটা রয়েছে, সেটা কিন্তু কমে যাচ্ছে। এর ফলে কি হবে, হুইচ লিডস টু লিবারেটিং অফ ওয়াটার হুইচ কজ সফেনিং অর সেটেলমেন্ট অফ দ্য সয়েল। যে সয়েলটাই আমার একটু আগে হিপ হয়েছিল, যে সয়েলটাই আমার এরকম হিপ লক্ষ্য করা যাচ্ছিল, সেটাই কি হলো, যখন ওখানের বরফ গলে গেল বা ফ্রিজিং টেম্পারেচারের নিচে চলে গেল, তখনই সেই জায়গাটাই কি হলো, লুজ হয়ে পড়ে, সেই জায়গাটা ধীরে 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 ওই পার্টিকেলটা নিচে ঢুকে কি হলো, সেখানে একটা গর্ত মতো হয়ে গেল, একটা ডিপ্রেশন হয়ে গেল, সেটেল ডাউন হলো, সফেনিং হয়ে গেল। এটাকে বলছে ফ্রস্ট বয়েল। তাহলে আজকে আমরা দুটো টার্ম এখানে নতুন পেলাম, একদম আমরা জানি অনেকে এই টার্মটার সাথে যুক্ত নয়। তো ফ্রস্ট অ্যাকশনের জেনারেলি দুটো টার্ম হয় ফ্রস্ট অ্যাকশনের, একটা হচ্ছে ফ্রস্ট হিভ আর একটা হচ্ছে ফ্রস্ট বয়েল। এবারে আমরা যে কনসেপ্টটাতে আসবো সে কনসেপ্টটা হচ্ছে সোয়েলিং অফ সয়েল। তাহলে আমরা প্রথমে ক্লের একটা ফান্ডা পেলাম, যে ক্লের ক্ষেত্রে কি হচ্ছে, স্লেকিং হচ্ছে। এবার একটা পেলাম স্যান্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে বাল্কিং আমরা বললাম। আবার ফ্রস্ট অ্যাকশন পেলাম, সেটাও একটা সয়েলের ফেনোমেনা, সেটা ফ্রস্ট অ্যাকশনে আমরা ফ্রস্ট হিভ পেলাম, ফ্রস্ট বয়েল পেলাম। নেক্সট আমরা আসছি যে তাহলে যদি এত কিছুই হচ্ছে তাহলে সোয়েলিং অফ সয়েল বলতে কী বোঝাচ্ছি, এটা আলাদা কোথায় আমাদের বাল্কিং বা স্লেকিং বা আমাদের ফ্রস্ট হিভ এইগুলো থেকে সোয়েলিংটা আলাদা কোথায়। সোয়েলিং মানেও আমরা জানি যে সোয়েলিং মানে হচ্ছে একটা সয়েলের আয়তন বেড়ে যাওয়া, একটা সয়েলের ফুলে যাওয়া, হ্যাঁ, বা তার ভলিউমে চেঞ্জেস আসা ডিউ টু ওয়াটার, অবশ্যই ওয়াটারের জন্য। কিন্তু এখানে এটা বাল্কিং অফ স্যান্ডের থেকে আলাদা কোথায়, স্লেকিং থেকে আলাদা কোথায়, বা ফ্রস্ট হিভ থেকে আলাদা কোথায়। তো সোয়েলিং যেটা, সেটা জেনারেলি দুটো কারণে হয়ে থাকে বা দুটো রকমভাবে হয়ে থাকে জেনারেলি। একটা হচ্ছে ইনার ক্রিস্টালাইন সোয়েলিং, আরেকটা হচ্ছে যেটাকে বলে অসমোটিক সোয়েলিং। এই দুটো রকমভাবে সয়েলে সোয়েলিং হয়ে থাকে, একটা হচ্ছে ইনার ক্রিস্টালাইন সোয়েলিং, একটা হচ্ছে অসমোটিক সোয়েলিং। বাট সোয়েলিং অফ সয়েল ইজ টোটালি রিলেটেড টু দ্য ক্রিস্টালাইন স্ট্রাকচার অর দ্য মিনারেল স্ট্রাকচার প্রেজেন্ট ইন দ্যাট সয়েল। ওই সয়েলের ভিতরে যে মিনারেল রয়েছে, হয় মন্টমোরিলোনাইট রয়েছে ওই সয়েলের ভিতরে, আদারওয়াইজ ওই সয়েলের ভিতরে রয়েছে হচ্ছে কেওলিওনাইট বা রয়েছে হচ্ছে ইলাইট। তাহলে মন্টমোরিলোনাইট, ইলাইট এবং কেওলিওনাইটের ভিতরে যেই জিনিসটাই আমার ওই সয়েলের ভিতরে রয়েছে তাদের প্রেজেন্সের উপর ডিপেন্ড করে, মিনারেল প্রেজেন্সের উপর ডিপেন্ড করে সোয়েলিংটা ঘটছে। সোয়েলিং ইজ টোটালি
related to, is the phenomena is totally related to the mineral presence in that soil and water reaction or water absorption within it, water absorption within it. এবারে আমি তো দুটো ভাগ বলে দিয়েছি, একটা হচ্ছে ইনার ক্রিস্টালাইন সোয়েলিং, একটা হচ্ছে অসমোটিক সোয়েলিং। এই দুভাবে সোয়েলিং হতে পারে। এখানে কি হচ্ছে যে আমরা যে সয়েল মিনারেলগুলো দেখি, এই যে সয়েল মিনারেলগুলো আমরা এখানে দেখে থাকি জেনারেলি, সেই সয়েল মিনারেলগুলোর ক্ষেত্রে কি হয়, এই সয়েল মিনারেলগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে আয়নিক বন্ড থাকে, কিছু ক্ষেত্রে ওয়াটার বন্ড থাকে, এইগুলো থাকে। তো সেখানে কি থাকে, ক্যাটায়ন থাকে। এই যে ক্যাটায়নগুলো থাকে, এই ক্যাটায়নগুলো কি করে, ওয়াটারকে অ্যাবজর্ব করে। এখানে যখনই ওয়াটার এরা পায়, এখানে যখনই ওয়াটার পায়, এখানে এরা ওয়াটার পেলেই এরা কি করে, ওই ক্যাটায়নগুলো ওয়াটারটাকে অ্যাবজর্ব করতে শুরু করে। এবং এই ওয়াটার অ্যাবজর্পশনের জন্য কি হয়, এই এরিয়াতে এটা 4টা স্টেজ থাকে, 4 স্টেজ থাকে। 4 স্টেজে 4টা স্টেজে এরা এই ক্যাটায়নগুলো এখানে জলের পার্টিকেলকে এনট্র্যাপ করতে শুরু করে, অ্যাবজর্ব করতে শুরু করে। ফলে যেখানে হয়তো এর ডিস্টেন্সটা আমার ছিল হচ্ছে 10 অ্যামস্ট্রং, সেই পার্টিকেলেরই ডিস্টেন্সটা হয়ে দাঁড়ায় আফটার ওয়াটার অ্যাবজর্পশন, সেই পার্টিকেলটারই ডিস্টেন্স হয়ে দাঁড়ায় অলমোস্ট 20 অ্যামস্ট্রং। তো এইভাবে যখন পার্টিকেলগুলো সরে যায় এবং পার্টিকেলগুলোর গ্যাপ বাড়তে থাকে, তখন কি হয়, আমাদের যে টোটাল যে সয়েলটা রয়েছে, সেই টোটাল সয়েলটা কি হয়, ফুলে ওঠে। টোটাল সয়েলটা ধীরে ধীরে ফুলে ওঠে। এটাই হচ্ছে কিন্তু সোয়েলিং। একটা ক্লে পার্টিকেল রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাটায়নগুলো এইভাবে ফিক্স হয়ে রয়েছে অ্যাট ড্রাই কন্ডিশন। জল পাওয়ার পরে কিন্তু তারা কি হচ্ছে, তাদের ক্ষেত্রে ফুললি হাইড্রেটেড কন্ডিশনে অনেক সময়তেই ওয়াটার মলিকিউল দিয়ে তারা বাউন্ড হয়ে যায়, ক্যাটায়নগুলো ওয়াটার মলিকিউল দিয়ে বাউন্ড হয়ে যায়, যার ফলে একটা রিপালসিভ ফোর্স তৈরি করে এবং ভলিউমে একটা হিউজ চেঞ্জ আসে এবং হিউজ লেভেলের এখানে ভলিউম চেঞ্জ হয়। তো সেটাকে বলছে সোয়েলিং। তাহলে সোয়েলিং টোটালি রিলেটেড টু দ্য মিনারেল প্রেজেন্ট ইন দ্যাট সয়েল, এবং সেটা জলকে বা ওয়াটারকে অ্যাবজর্ব করার পরে কিভাবে তার ভলিউম চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে সোয়েলিংয়ের টোটাল প্রপার্টিটা। এবারে এখানে এরকম নয় যে আমি এখানে যদি জল দিতেই থাকি তাহলে এটা আলটিমেট একটা টাইমে যেয়ে পরে এর ভলিউম কমে যাবে, এরকম কিন্তু নয়, তাই তো? এটাই এক্সপানসিভ সয়েলের ক্ষেত্রে হয়ে থাকে। এক্সপ্যান্সিভ সয়েলে এটাই হয়ে থাকে। এরা কিন্তু কোনোভাবে এর ভলিউমটা আবার কিন্তু জল দিতে থাকলে কমে আসবে না, বা এক্ষেত্রে কোনোরকম ডিসইন্টিগ্রেশনও আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো না। ওকে, ডিসইন্টিগ্রেশন মিন্স ওই ওয়াটার সঙ্গে সঙ্গে জলে দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে আলাদা হয়ে গেল, এরকম দেখতে পাবো না। বরঞ্চ এই ডিসইন্টিগ্রেশন কখন দেখতে পাবো, যে সমস্ত সয়েলের সোয়েলিং অনেক বেশি হয়, তাদের যখন জলটা ইভাপোরেট হয়ে যায়, ওয়াটার ইভাপোরেট হওয়ার পরে সেই জায়গাতে একটা গ্যাপ রয়ে যায়। এইখানে যদি জলটা চলে যায়, ইমিডিয়েটলি কিন্তু এরা এই যে 20 অ্যামস্ট্রং হয়ে গেছিলো, সেই জায়গার গ্যাপটা কিন্তু সঙ্গে সঙ্গে ফিল আপ করতে পারে না, খুব তাড়াতাড়ি সেই জায়গাতে ফিরে আসতে পারে না। যার ফলে কি হয়, সেই জায়গাতে যে 20 অ্যামস্ট্রংটা ছিল, সেই 20 অ্যামস্ট্রং যে সাইজটা রয়েছে, সেই 20 অ্যামস্ট্রংয়ের গ্যাপটা কিন্তু রয়েই যায়। এবং রয়ে যাওয়ার ফলে কি হয়, এই অঞ্চলটাতে একটা ভ্যাকেন্ট এরিয়া তৈরি হয়। এই অঞ্চলে একটা ভ্যাকেন্ট এরিয়া তৈরি হয়। এই যে ভ্যাকেন্ট এরিয়া তৈরি হয়, তার জন্য মাটি ফেটে যায় এবং এটাকে আমরা বলি শ্রিঙ্কেজ। এখানে এয়ার বাবল তৈরি হয়। ওয়াটারের যে জায়গাটা অকুপাই করেছিল সেটা এয়ার নিয়ে নেয়, যার ফলে মাটি যখন ফুলে ওঠে তখন সেটা দেখে মনে হয় যে বা অনেকটা এরিয়া রয়েছে, আফিভেল হয়ে রয়েছে। বাট যখনই জলটা ওখান থেকে বেরিয়ে যায়, জলটা ইভাপোরেট হয়ে যায়, সঙ্গে সঙ্গে মাটিটা ওখানে বসে যায়, বা কোনো কোনো জায়গাতে ফাটল দেখা যায়, পা দিলেই হড়হড় করে মাটিটা ভিতরে ঢুকে যায়। তো এই সমস্ত জিনিসপত্রগুলো হচ্ছে এই সোয়েলিংয়ের প্রপার্টির সাথে যুক্ত। বাল্কিং অফ স্যান্ড কিন্তু হচ্ছে যেখানে আমরা কি করছি, এটা কিন্তু পুরোপুরিভাবে সিটি এবং অ্যাপারেন্ট কোহেশনেরই একটা রিলেশন। সেক্ষেত্রে যখনই আমরা জল দিচ্ছি সেখানে অ্যাপারেন্ট কোহেশন তৈরি হচ্ছে, যার ফলে একটা হানিকম স্ট্রাকচার তৈরি করছে, জলটাকে এনট্র্যাপ করে পরে
এটা পার্টিকেলগুলো করছে, এবং জল বাড়ালে সেখানে কি হচ্ছে, উল্টে ক্যাপিলারি টেনশনটা কমে যাওয়ার ফলে সেখানের মলিকুলগুলো ধীরে 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 আবার কাছে চলে আসছে, যার ফলে কি হচ্ছে, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ জল মেশানোর পরে সেটা মেবি 8 to 10% ওয়াটার ময়েশ্চার কন্টেন্ট বাড়ানোর পরে কি হচ্ছে, যে ড্রাই সময় যে এমডিডিটা আমরা পেয়েছিলাম, ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি পেয়েছিলাম, সেইটাই আমরা কিন্তু আবার পরবর্তীকালে ওই 10% ময়েশ্চার কন্টেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু সেই একই রকমের ভলিউম পাবো, এবং ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটিটাও কিন্তু এখানে আমরা অ্যাচিভ করতে পারবো। স্লেকিং অফ ক্লের ক্ষেত্রে কি হচ্ছে, এটা ক্লের প্রপার্টির জন্য, যেহেতু ক্লের ক্ষেত্রে সাইজ অফ ভয়েডগুলো প্রত্যন্ত ছোট, অনেক ছোট, তাই এক্ষেত্রে এইচসিটা অনেক বেশি হয়ে যায়, যার ফলে সিটি অনেক বেড়ে যায়, ক্যাপিলারি টেনশন অনেক বেড়ে যায়, যার ফলে কি হয়, সেখানে যখনই আমরা জলে ওটাকে ওভেন ড্রাই মেটেরিয়ালটাকে যখনই জলে আমরা দিই, সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু এক্সপ্লোড হয়, এবং পার্টিকেলগুলো ওয়েট মাস হিসাবে আলাদা 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 আলাদাভাবে চারদিকে ছড়িয়ে পড়ে। তো মোটামুটি এটাই ছিল বিভিন্ন আলোচনাগুলো। আজকের যেটুকু আমার আলোচনা করার ছিল, আমি আশা করি সেই আলোচনাটা পুরোটা করে দিতে পেরেছি। আজকে আবার আমরা একটা টেকনিক্যাল আলোচনা করলাম তোমাদের সাথে, তোমরা সেটাকে নিয়ে আশা করি এটাকে আমরা 2-3 বার দেখলে পরে আমরা জিনিসপত্রগুলো সম্পর্কে একদম ক্লিয়ারলি একটা ভিজুয়ালাইজেশন করতে পারবো। এবং এগুলো খুব ছোট ছোট ফেনোমেনা এবং ছোট ছোট আইডিয়া, যেগুলো আমাদেরকে ইন্টারভিউতে ধরতে পারে, আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য দরকার হতে পারে। তো আজ এতটাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, 2-3 বার করে ভিডিওগুলোকে দেখো, ভিডিওগুলো সম্পর্কে একটা আইডিয়া তৈরি করো, তোমাদের কোন কোন টপিকের উপর নতুন ভিডিও লাগবে বা টেকনিক্যাল ডিসকাশন লাগবে সেগুলো নিয়ে আমাকে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে সেগুলো প্রোভাইড করব। আর আমি আগেও বলেছি, এটা একদম একটা সম্পূর্ণ আলাদা একটা কথা, যেটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে যে অনলাইন মক ইন্টারভিউ আমি নেওয়া শুরু করব এবং করেছি অলরেডি। তো যারা ইন্টারেস্টেড, যারা মনে করছো যে তুমি একটা ফ্রিতে ইন্টারভিউ দেবে অনলাইনে এবং একটা টেস্ট করে দেখে নেবে যে ইউ আর রেডি অর নট, বা তুমি কতটা বলতে পারছো, বা তোমার ভিতর একটা যাতে সাহস আসে, তো সেটার জন্য তোমরা অবশ্যই ইনস্টাগ্রামে আমি আইডি দিয়ে রেখেছি, আমি আবার এর যে কমেন্ট সেকশন থাকবে সেখানে আমি আমার আইডিটা দিয়ে দেব, সেখানে আমাকে মেসেজ করে দিও তোমার নাম, তুমি কোথা থেকে বলছো এবং তোমার ফোন নাম্বার, এবং তুমি পিএসসি অ্যাসপিরেন্ট কিনা সেটা তুমি আমাকে জানিয়ে দাও। সেখানে আমি তোমাকে কন্ট্যাক্ট করে নেব, এবং কন্ট্যাক্ট করে তোমার অনলাইনে ফ্রি একটা ইন্টারভিউ হবে, এবং সেই ইন্টারভিউটা আমি অবশ্যই কিন্তু এখানে আপলোড করব, আমি আগেই বলে দিচ্ছি। তো তোমাদেরকে একটা টেস্ট করে দেখে নিতেই পারো, একটা মোটামুটি 20 মিনিটের একটা স্লট আমি রাখবো আশা করছি। সেই 20 মিনিটের স্লটে আমি তোমাকে চেষ্টা করব যতটা আমার, প্রথমে ডিসকাশন রাউন্ডটা রাখবো এবং শেষে একটা ফিডব্যাক রাউন্ড রেখে তারপর আমি সেই জায়গাটাকে কমপ্লিট করব। তো আশা করি সেটা তোমাদের জন্য যদি হেল্পফুল মনে হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারো। আর বাকি ভিডিও যদি ভালো লাগে, আমার কন্টেন্ট যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করো। উইদাউট সাবস্ক্রিপশন চ্যানেল কখনোই এগোবে না। তো যত সাবস্ক্রাইব হবে ধীরে 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 তত চ্যানেল গ্রো করবে, আরও বেটার জিনিসপত্র আমি তোমাদের জন্য আনতে পারবো। থ্যাংক ইউ, ধন্যবাদ, আজকে এতটাই। গুড নাইট।